ভোল্টেজ ব্যাটারিটার ওইটা একটা ফিল্টার আছে টয়োটা গাড়িগুলোতে, হ্যাঁ। হন্ডাতে আবার এই ফিল্টারটা থাকে না। তো 4 জন নিয়ে এই গাড়ি, ওকে দ্যাট ওয়াজ ওয়ে টু স্টিফ। এই সাসপেনশন আমার মানে চিন্তার বাইরে স্টিফ। এই যে দেখছেন ও মাই গড, গাড়িটা কি পরিমাণ সফট হয়ে গেছে। মানে সাসপেনশন স্টিফ থাক, বাট চাকার তো একটা সফটনেস আছে। নো ওয়ে এতখানি জায়গা লাগতেছে, নো ওয়ে। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা রিভিউ করতেছি 2014 টয়োটা অ্যাকোয়া জিএস। সো এই গাড়িটা কিন্তু অবভিয়াসলি হাইব্রিড। অ্যান্ড গাইজ আমি গত সপ্তাহে একটা টয়োটা অ্যাকোয়া রিভিউ দিছি, সো ওইটা যদি আপনারা দেখেন তাহলে এইটা কিন্তু ভিডিওটা মেনলি ওইটার সাথে কম্প্যারিজন হবে, হ্যাঁ। সো আমরা প্রথমে এক্সটেরিয়র সাইড থেকে আসি। এই গাড়ি কিন্তু দেখতেছেন যে লো বিমসগুলো হচ্ছে আপনার প্রজেক্টরস আসে, অ্যান্ড হচ্ছে হাই বিমসগুলো হচ্ছে রিফ্লেক্টর। নিচে আপনার ফগ লাইট আছে, ইন্ডিকেটারটা এইখানে দিছে। আমরা যদি ব্যাক সিটে আসি তাহলে দেখতে পারবেন যে আমার হাইট 6'1", অ্যান্ড সামনের সিটটা ভালো পরিমাণে পিছানো, মানে আমার ড্রাইভিং স্টাইল অনুযায়ী। সো আমি যদি এখানে বসি ইটস অলমোস্ট পা লেগে যাচ্ছে, একটু ভালো ক্র্যাম্প। গাইজ এখানে দেখতে পারতেছেন যে আমার হাঁটু অলমোস্ট লেগে যাচ্ছে। অ্যান্ড উপরে হেডরুমের কথা যদি বলি সেম অ্যাজ টয়োটা অ্যাকোয়া, অলমোস্ট হাফ হাতের মতো গ্যাপ আছে। সাইডে এখানে হচ্ছে আপনার সব কিছু প্লাস্টিক, অ্যান্ড আপনার মাঝখানে কোনো আর্মরেস্ট আসে না বা কাপ হোল্ডার আসে না। হ্যাঁ, পিছনের জায়গাটা একটু ক্র্যাম্পড, যদি কেউ লং জার্নির কথা চিন্তা করেন তাহলে একটু সমস্যা হয়ে যাবে। এই গাড়ি কিন্তু মেইনলি দুইজন যদি লং ট্রিপ করতে চান, সামনে দুজন যদি বসেন তাহলে আপনার সুটকেসও যেমন রাখতে পারবেন, লং ট্রিপ ইজি ব্যাপার। তাছাড়া ডেইলি ডে টু ডে ঢাকার মধ্যে ট্রাভেল করা ইটস নট এ বিগ ডিল। অ্যান্ড আমি অ্যাজ এ বললাম যেহেতু 6'1", সো অ্যান্ড সিটটা অনেকখানি পিছানো, এই জন্য আমার পায়ে লেগে যাচ্ছে। যদি একটু সামনে নেওয়া হয় তাহলে কিন্তু মোটামুটি কমফোর্টেবলি বসা যায়। গাইজ গাড়ির পিছনে দেখতে পারতেছেন ভালো পরিমাণে জায়গা আছে, ছোট দুইটা সুটকেস মোটামুটি একটার উপরে একটা রাখা যাবে। দেন গাইজ ইঞ্জিনের কথা যদি বলি, ইটস দ্য সেম অ্যাজ দ্য লাস্ট ভিডিও, যেটা টয়োটা অ্যাকোয়ার ইঞ্জিন, এইটার ইঞ্জিন সেম। টয়োটা এক্সিও হাইব্রিড, তারপর হচ্ছে আপনার ফিল্ডার হাইব্রিড, সেম ইঞ্জিন ইউজ করে 1NZ FXE, অনেক রিলায়েবল একটা হাইব্রিড সিস্টেম। অ্যান্ড আজকে ভিডিওতে দেখবো হোয়াট ফুয়েল মাইলেজ উই গেট, হ্যাঁ। বিকজ লাস্ট ভিডিওটাতে যেহেতু আমার কাছে লাগছে যে মেনটেন্যান্স খারাপ ছিল, সো মানে কোনো মতেই বিয়ারলি 29 কিলোমিটার পার লিটার হিট করছে, হ্যাঁ। সো গাইজ সামনে যদি ইন্টেরিয়র কথা বলি, আপনার স্টিয়ারিংটা লেদার র্যাপড আসতেছে, যেটা খুবই ভালো একটা জিনিস। তারপর হচ্ছে আপনার এখানে কিছুটা লেদার ম্যাটেরিয়াল আছে, এইটা আপনার হার্ড প্লাস্টিক, এটা হার্ড প্লাস্টিক, ঠিক আছে। বাকি সব হার্ড প্লাস্টিক, এখানে কিছুটা লেদার দিছে, উইচ ইজ এ নাইস টাচ। সিটগুলো লেদার আসছে, হ্যাঁ। অ্যান্ড প্যাসেঞ্জার সিটেও কিন্তু আপনার এখানে কিছুটা লেদার পাচ্ছেন। আমরা যদি উপরের মিররের কথা বলি, মিরর আছে বাট কোনো লাইটস নেই। ড্রাইভারের সিটেও সেম অবস্থা, মিরর আছে, কোনো লাইটস নেই। আর আপনারা ক্যাবিন লাইটস পাচ্ছেন, মোটামুটি খুব একটা কাজে দেওয়ার কথা না, বাট দুইটা কাপ হোল্ডার্স পাচ্ছেন এখানে। অ্যান্ড আমরা যদি এইখানে তাকাই দুটো সিটের মাঝখানে, দেন উই আর গেটিং ইকো মোড, হিটেড সিটস, LED বিম, আর হচ্ছে ইভি মোডের বাটনস পাচ্ছি, ঠিক আছে। সো গাইজ এইটা হচ্ছে 2014 একটা অ্যাকোয়া জিএস। এখন এই গাড়িটা যিনি কিনছেন উনি হচ্ছে গাড়িটা 14 লাখ টাকার মধ্যে দিয়ে কিনছেন। ঠিক আছে, সো আমরা 0 to 100 করবো। ভালো টাইম লাগছে, আমার কাছে মনে হচ্ছে ইটস মোর দেন 11 সেকেন্ডস। আচ্ছা গাইস, সো আমরা হচ্ছে এখন গাড়িটার ট্রিপ বি যেটা, সেটা আমরা রিসেট করে দিচ্ছি। আমরা যতক্ষণ চালাইছি ততক্ষণ উই গেট অ্যারাউন্ড 27 কিলোমিটার পার লিটার। সো আমি এটা রিসেট করে দিই। সো আমি হচ্ছে একদম নর্মালি চালাবো, যেমনি ইউজুয়াল ডে টু ডে চালাই। তো দেখি যে কীরকম KPL পাওয়া যায়, হ্যাঁ। সো 0 করে দিচ্ছি রাইট নাও। সো ভাই আপনি এই গাড়িটা কবে নিয়েছিলেন?
গত বছর তাই তো 2022-এ। তো আপনি হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনছেন এটা 14 লাখ দিয়ে তাই তো? সো সেই অনুযায়ী কিন্তু মানে অ্যাকোয়া জিএস কিন্তু আপনার যে লেদার র্যাপ স্টিয়ারিং অ্যান্ড আমি লাস্ট যে অ্যাকোয়াটা রিভিউ করছিলাম ওটা বলছিলাম যে এটা টপ ট্রিম না কোনো মতে, কাজ ওটাতে প্লাস্টিক স্টিয়ারিং ছিল। সো এই লেদার র্যাপটা এটার জন্য কিন্তু মানে গাড়ি চালায় ভালোই মজা লাগে, যে হ্যাঁ মানে অনেক হাতে অনেক ভালো একটা ফিল দেয়। হাত যখন ঘামে মানে পিছলায় না, কিন্তু আপনার যেমন প্লাস্টিকটা হচ্ছে পিছলায় যায়, এটা কিন্তু পিছলায় না। তো সামনে আমরা গাড়িটা একটু হ্যান্ডলিং টেস্ট করব। ভাই একটু ঠিক মতো বসেন, ঠিক আছে? আমার না এই গাড়িটা খুবই লাগে যে ইটস নট মানে দুলে না কিন্তু, কাজ যেই গাড়িগুলো আপনার বাটি বসানো থাকে, মানে আমি যেই অ্যাকোয়া না আপনার হচ্ছে যেই প্রিমিয়ামগুলো চালাইছি, খুবই মনে হয় যে গাড়িটা তুলে, এটা না একদম প্ল্যান্টেড লাগতেছে ফর সাম রিজন। আর আমার মনে হচ্ছে আমি ড্রাইভিং এ হন্ডা, লাইক লিটারালি ইজ প্ল্যান্টেড। গাড়ি মোটেও তুলতেছে না। আমি জানি না এইটাতে ইদার লাগানো হয়েছে কিনা, আপনার ওই যে বাটি কি লাগানো হয়েছে এটাতে, আমিও শিওর না আসলে। আচ্ছা, বা টায়ার্স গুলো হচ্ছে R17 তাই তো নাকি? হ্যাঁ, R17 লাগানো। সো এটা একটা ফ্যাক্ট হইতে পারে যে এটা হচ্ছে যে এটা সাসপেনশন কিন্তু অনেক হার্ড, মানে নরমালটার থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা হইতে পারে, বিকজ গাড়ি একদমই দুলতেছে না। আমার কিন্তু এরকম গাড়ি চালায় লাইক আপনি মজা বেশি পাবেন, কাজ যেই গাড়িগুলো দুলে, হ্যাঁ সেই গাড়িগুলো আপনার ভাঙা রাস্তায় চালায় যেমন ঠিক আছে ইটস কমফোর্ট, বাট কেমন গাড়ি থাকবে এমন যেন আপনি হঠাৎ করে লেফট রাইট করলে যেন আপনার গাড়ি কন্ট্রোল না হারায়, রাইট? সো আমি ইকো মোডটা অফ করে দিছি, বিকজ আমি হচ্ছে মানে একদম নর্মালি আমি যেমন চালাই ইকোনমিকলি, আমি দেখতে চাচ্ছি যে ওভাবে কীরকম ফিল পাওয়া যায়। কাজ আপনার ইকো মোডে গাড়ি যেটা করে আপনার থ্রটল রেসপন্স একদম নাই করে দেয়। সো মনে হয় যে গাড়ি অনেক আন্ডার পাওয়ার্ড। সো এটা যেন মনে না হয়, এই জন্য হচ্ছে আমি আপনার ইকো মোডটা অফ করে চালাচ্ছি। অ্যান্ড আচ্ছা ভাই, আর একটা জিনিস, সেটা হচ্ছে গাড়ি আমার কেন জানি মনে হচ্ছে যে আপনার সাসপেনশন বটম আউট করতেছে, বাড়ি খাচ্ছে চাকার সাথে। আচ্ছা, মনে হচ্ছে বিকজ চাকাটা বড় লাগাইছে যে সে, কিন্তু আপনার চাকা কি আমার এই গাড়ির সাথে চাকা এটার সাইজটাই আসে, এটাই আসে কি বলেন? গাড়িটা ভালো স্টিফ, অ্যান্ড হন্ডার গাড়ি মোটামুটি এরকমই হয়ে থাকে সব। আই এম ড্রাইভিং এ টয়টা অ্যান্ড মানে হন্ডার সাথে মানে ইয়ে করতেছি যে এটা হন্ডার মতো লাগতেছে, ইটস সো উইয়ার্ড। সাসপেনশন ভালো স্টিফ, কোনো বাম্পসের উপর দিয়ে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল ম্যান, নাহলে হচ্ছে মানে ধাম করে পড়ে গাড়িটা। আমি প্রিটি শিওর ভিডিওতে শোনা যাচ্ছে প্রত্যেকটা বাম্পসে ধূপ করে একটা নয়েজ হচ্ছে। সো আমরা কিন্তু ভালোই টানাটানি করছি, অ্যান্ড দেন ইটস 20.1 km/লিটার। এখন আমরা দেখি হাইওয়ে মানে এখান থেকে যদি আমরা মিরপুর রিচেস যাই জলছিরি থেকে, তাহলে কিন্তু আপনার 300 ফিটের যে রাস্তাটা উইল ক্রুজ অ্যাট 70 to 80 km/h। দেন দেখি যে কীরকম অ্যাকচুয়ালি ফুয়েল মাইলেজ পায়। হ্যাঁ, কাজ দ্যাট উড বি রিয়েলিস্টিক সিনারিও, যে কাজ মানুষ তো আপনার হাইওয়েতে 40-তে চালাবে না অবভিয়াসলি, তো 70-80তেই চালাবে। সো দেখবো যে ওভাবে কীরকম ফুয়েল মাইলেজ পাচ্ছে। সো গাইজ দেখেন, আমি যদি অ্যাক্সেলেটার হাফের মতো প্রেস করে রাখি, আমি কিন্তু পুরোটা ইভি পাওয়ারে যাচ্ছি। হ্যাঁ, 36 কিলোমিটার, অলমোস্ট 40 km/h যাওয়া যায় ইভি পাওয়ারে। অ্যান্ড ইভিতে আপনি যতক্ষণ চালাবেন ততক্ষণ কিন্তু আপনার কেপিএল বাড়তে থাকবে। It's already at 24, 25. সো এই গাড়িটা যেমন খুবই ন্যাচারাল লাগতেছে, চালাইতেছি টানাটানি করলাম অ্যান্ড দেন 20-এর উপরে ইজিলি উঠে গেছে। হ্যাঁ, সো একটা অ্যাকোয়া থেকে আসলে এইটাই এক্সপেক্ট করার, কাজ গাড়িটা ছোট, মানে এইটার দুইটা অ্যাডভান্টেজ অ্যাকোয়ার, যেটা হচ্ছে আপনার সাইজ অনেক ছোট আর হচ্ছে আপনার ফুয়েল এফিসিয়েন্সি অনেক বেটার। হ্যাঁ, সো এই দুইটা যদি ডেলিভার না করতে পারে, মানে সাইজ ছোট তো এমনি ডেলিভার করবে, অমনি ডেলিভার করবে, বাট যদি আপনার ফুয়েল এফিসিয়েন্সিটা ডেলিভার না করতে পারে, তাহলে কিন্তু আসলে অ্যাকোয়া কেনার কোনো মানেই হয় না। সো অ্যান্ড গাইজ, হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলবো যে হাইব্রিড গাড়ি কিন্তু আপনি যদি গ্যারেজে ফালায় রাখেন, এটা কিন্তু হাইব্রিড গাড়ির জন্য ভালো না, কাজ ব্যাটারি কিন্তু বসে থাকতে পছন্দ করে না। হ্যাঁ, লিথিয়াম আয়ন বা নিকেল হাইড্রেট যেই ব্যাটারি বলেন না কেন। সো আপনার যদি হাইব্রিড গাড়ি কিনেন কেউ, মানে বা হাইব্রিড গাড়ি কেনার প্ল্যান করতেছেন, আমি রেকমেন্ড করবো যে রিকন্ডিশন কিনতে
অলওয়েজ, সেকেন্ড হ্যান্ড আপনি জানেন না যে ওনারটা চালাইছে তার সে কীরকম মেনটেন করছে। ইটস অলরেডি 28, হ্যাঁ। সো সেটার জন্য আমি বলবো যে রিকন্ডিশন কিনে দেন আপনি, আপনার যদি থাকে যে আপনি ডেইলি গাড়ি চালাচ্ছেন বা মাসে অ্যাটলিস্ট 4-5 বার গাড়ি চালাচ্ছেন, তাছাড়া গাড়ি যদি আপনি ফালায় রাখেন মাসে একবার চালান, তাইলে হবে কি আপনার ব্যাটারিটা না মানে আপনার ওইটার যে সাইকেলসটা, যে চার্জ মানে ড্রেইন করে দেন আবার রিচার্জ হবে, এই জিনিসটা যখন হচ্ছে না, ও না বসে বসে আপনার ব্যাটারির ক্যাপাসিটি কমে যায় আস্তে আস্তে। অ্যান্ড এটার জন্য হচ্ছে আপনার হাইব্রিড গাড়ি দেখবেন যে যত চালাবেন তত ইজিলি 31 উঠে গেছে। আই এম নট ইভেন মানে ট্রাইং টু গেট 31, ইটস 31.6। তো গাইজ, যারা হাইব্রিড কিনবেন এইটা একটু মাথায় রাখেন যে পেট্রোল গাড়ি যেমন আপনি বছরের পর বছর যদি আপনি গ্যারেজে ফালায় রাখেন কিচ্ছু যায় আসে না আসলে। জাস্ট ওই তেলটা যদি আপনার গাড়ির অকটেনটা খারাপ হয়ে যায় তাহলে আপনি হচ্ছে অকটেনটা রিপ্লেস করে দিন। ইয়াল্লাহ, কি অবস্থা এখানে। সো আপনি হচ্ছে গাড়ি জাস্ট অকটেনটা রিপ্লেস করে দিলেই কিন্তু আপনার গাড়ি ঠিক হয়ে যাচ্ছে। বাট হাইব্রিডের ক্ষেত্রে হ্যাঁ গাড়ি চলবে, গাড়ি আপনি হাইব্রিড কখনো অফ করতে পারবেন না। বাট জিনিসটা হচ্ছে যে যদি আপনি মানে চান যে আপনার হাইব্রিডটা অনেক লং লাস্টিং হোক, তাহলে যেন গাড়িটা আপনি মোটামুটি চালানো হয়, মাসের পর মাস যেন ফেলায় না রাখে। অ্যান্ড গাইজ, আরেকটা জিনিস বলবো, ধরেন আপনি একটা রিকন্ডিশন হাইব্রিড কিনতে যাচ্ছেন, হ্যাঁ। এখন আপনি যদি লেটস সে 2025 এসে আপনি যদি 2021 গাড়ি কিনেন, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে গাড়িটা কিন্তু অলরেডি আপনার ভালো বয়স হয়েছে, হ্যাঁ। সো এই 4-5 বছর যেটা পার হয়েছে এইটা কিন্তু হাইব্রিডের জন্য মানে ইম্পর্টেন্ট, হাইব্রিড ব্যাটারির জন্য। হ্যাঁ, হাইব্রিড ব্যাটারি যদি আপনি প্রপারলি চালান, গাড়ি যদি চালান ফেলায় না রাখেন, তাহলে আপনার হাইব্রিড ব্যাটারি ইজিলি আপনার 10 থেকে 15 বছর কোনো ইস্যু ছাড়া, লাইক অলমোস্ট 1.5 থেকে 2 লাখ কিলোমিটার কোনো ইস্যু ছাড়া চলবে। আপনার হাইব্রিড ব্যাটারি চিন্তা করা লাগে না, হ্যাঁ। বাট আপনি যদি গাড়ি না চালান, গ্যারেজে ফেলায় রাখেন, বা আপনি যে গাড়িটা কিনতেছেন সেটা আপনার 2 বছর ধরে পড়েছিল শোরুমে, এটা কিন্তু একটা কনসার্ন। সো যারা হাইব্রিড গাড়ি কিনবেন তারা একটু এই জিনিসটা কনসিডার করেন মাথায়। অ্যান্ড ভাই, আপনি কি গাড়ির মেনটেন্যান্সের সাথে, আপনার তো বেশি দিন হয় নাই বলেন গত বছর নভেম্বরে কিনছেন, সো গাড়ির মেনটেন্যান্স তো মোটামুটি জানেন মোস্ট প্রবলি, আমার ভিডিও যদি দেখে থাকেন। ও দ্য সাসপেনশন ইজ সো স্টিফ ম্যান। সো সেটা হচ্ছে ইদার হাইব্রিডের জন্য এভরি 6000 কিলোমিটার, বা আমি বলবো টু বি সেফ 5000 কিলোমিটার। বাট যদি আপনার টাকা নিয়ে একটু মনে হয় যে না একটু এক্সটেন্ড করি, 6000 কিলোমিটার, এর বেশি যাতে আমি রেকমেন্ড করবো না। সো 6000 কিলোমিটার, অথবা বছরে এক বছরে একবার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। আমার একটা ইঞ্জিন অয়েলের ভিডিওতে দেওয়া আছে যে অরিজিনাল শেলের ইঞ্জিন অয়েল আপনি কোথায় কিনতে পারেন। আমি শেলেরটা বলতেছি বিকজ দ্যাটস দ্য অনলি ওয়ান যেটা আমি প্রপারলি ভেরিফাই করতে পারছি যে হ্যাঁ এটা অরিজিনাল। বাট এছাড়া কোনো ইঞ্জিন অয়েল আমার পক্ষে ভেরিফাই করা পসিবল হয় নাই। মোবিল ওয়ানেরটা পসিবল, বাট মোবিল ওয়ানেরটা যেই প্রাইস, সেই প্রাইসে আসলে বাংলাদেশে মানুষের পোষায় না। 6880 টাকায় একটা ইঞ্জিন অয়েল কেনা, ইটস টু মাচ, যেখানে আপনি শেলেরটা পাচ্ছেন 5200 টাকায়। সো গাইজ, হাইব্রিডের রেগুলার মেনটেন্যান্সের সাথে এই ইঞ্জিন অয়েলের যেটা বললাম চেঞ্জ করার কথা, এটার সাথে কিন্তু এই যে পিছনের সিটে আপনারা দেখবেন নিচে একটা ছোট্ট আছে খাপের মতো, ওইটা হচ্ছে আপনার বাতাস নেয়, ওটা হচ্ছে আপনার একটা হাইব্রিড ব্যাটারি ফ্যান বলে। সো ওই হাই ভোল্টেজ ব্যাটারিটার ওইটা একটা ফিল্টার আছে টয়োটা গাড়িগুলোতে, হ্যাঁ। হন্ডাতে আবার এই ফিল্টারটা থাকে না। সো আমরা যেহেতু হাইব্রিড বাংলাদেশে মেনলি টয়োটার হন্ডাই কেনা হয় সবার, সো এই জন্য বলতেছি হন্ডাতে নাই, টয়োটাতে আছে। এখন ফিল্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনি প্রত্যেক ইয়েতে যেন রিপ্লেস করেন, প্রত্যেক মেনটেন্যান্সের সাথে। 600-700 টাকা এক্সট্রা অ্যাড হয়, বাট চিন্তা করেন আপনি 6000 কিলোমিটার যদি চালান অ্যান্ড এত ভালো ফুয়েল মাইলেজ পান, আপনার 700 টাকা যাচ্ছে, ইটস নাথিং কম্পেয়ার টু মানে আপনার ব্যাটারিটা নষ্ট হওয়া, হ্যাঁ। সো ওইটা যেন আপনার প্রপারলি মেনটেনেন্স রাখেন। লাস্ট ভিডিওতে আপনার যেই অ্যাকোয়াটা বলছিলাম অনেক আন্ডার পাওয়ার, এটা কিন্তু মোটে আন্ডার পাওয়ার না। এই গাড়িটা চালাই ইটস অলমোস্ট ফিলিং লাইক যেই আমি ফিল্ডারটা রিভিউ করছিলাম অলমোস্ট ওরকম উইথ এইচটি সাসপেনশন, দ্যাটস ইট, ঠিক আছে। ইটস দ্য সেম গাড়ি, সেম ইঞ্জিন অ্যান্ড এভরিথিং, বাট অনেক স্টিফার সাসপেনশন। এখন স্টিফ সাসপেনশন কারা নেবেন? যারা যদি ভাবেন যে মানে অ্যাকোয়া গাড়িটার প্রাইস রেঞ্জ পড়তেছে অ্যান্ড ইউ ওয়ান্ট সামথিং স্পোর্টি, গো ফর ইট ম্যান। এই গাড়ির সাসপেনশন যে পরিমাণ স্টিফ, আপনি যে ফিলটা পাবেন অন্য গাড়িতে পাবেন না, এটা একটা ফ্যাক্টস। আপনি প্রিমিয়াম এলিয়ন 10-এও এই ফিলটা পাবেন না, অনেক স্টিফ, অনেক। সো আপনি লেফট রাইট ট্রাফিকের মাঝখানে, আমি কারো এনকারেজ করতেছি না এটা করতে, বাট যদি আপনি করতে চান আপনি ভালো মজা পাবেন, গাড়ির স্টেবিলিটি থাকে। টয়োটার একটা ইস্যু হচ্ছে লেফট রাইট করলে হচ্ছে আপনার হয়ে যায়, কি বলে যে দুলে অনেক, হ্যাঁ। তো ব্যালেন্স হারানোর একটা পসিবিলিটি থাকে। বাট যখন আপনি এরকম একটা স্টিফার সাসপেনশন, এই জন্য কিন্তু মানুষ হন্ডা প্রেফার করে, যারা কার এনথুজিয়াস্ট
হন্ডা সিভিক বা হন্ডা যে কোনো গাড়ি, যেমন আমি হন্ডা বিআর বিটস এসইউভি মানে এমপিভি, বাট স্টিল এইটার মানে সাসপেনশন ভালো স্টিফ, সো লেফট রাইট করলেও একদম গাড়ি প্ল্যান্টেড থাকে রাস্তার সাথে। সো এই দিক থেকে কিন্তু অ্যাকোয়া জিএসটা আমার পছন্দ হয়েছে নর্মাল অ্যাকোয়ার থেকে। অ্যান্ড 14 লাখ তুলনা করে ইটস এ স্টিল ম্যান, মানে এত কমে পাওয়া গেছে, ইটস ভেরি গুড গাইজ। আমি কিন্তু ওই দিক টাকায় চালাচ্ছি না, আমি কিন্তু কমপ্লিট রাস্তার জায়গায় চালাচ্ছি, জাস্ট আমার পেট্রোল ফিলের উপর। সো যেই কিলোমিটার পার লিটার পাবে কমপ্লিটলি ন্যাচুরাল, মানে এটা এক্সপেক্টেড, মানে এর থেকে কম যদি পান আসলে এখন কম হয়তো হবে হালকা পাতলা 3-4 কেপিএল কম হইতে পারে যদি এক্সেসিভ জ্যাম থাকে সেই ক্ষেত্রে, আর তাছাড়া খুব একটা কম হওয়ার কথা না। অ্যান্ড গাইজ মেনটেন্যান্সের আরেকটা জিনিস হচ্ছে অলওয়েজ গ্লাস লাগায় এসি চালায় গাড়ি চালাবেন, হ্যাঁ। সো তাতে যেটা হয় যে আপনার যে ফ্যান ফিল্টারটা আছে ওইটা ময়লা হচ্ছে না, আপনার ইন্টেরিয়রও ময়লা হচ্ছে না, সো ইন্টেরিয়রও অনেক সুন্দর লাগতেছে। প্লাস আপনার ওই ফ্যান ফিল্টারটা যখন ময়লা হচ্ছে না, আপনার বারবার ওইটা কি বলে যে আপনার যে ওইটা ব্লক হয়ে আপনার আপনার ব্যাটারিটা ওভারহিট হওয়ার চান্স আছে, দেন আপনার ব্যাটারি ফেলিয়ার হওয়ার চান্স আছে, এটা অনেকটা কমে যাচ্ছে। সো হাইব্রিড গাড়ি যেই চালাবেন একটাই রেকমেন্ডেশন, অ্যান্ড যদি হন্ডা ওনার হয়ে থাকেন ব্রো এটা তো ম্যান্ডেটরি, কাজ আপনাদের ফিল্টারও নাই। গাইজ ভিডিওতে দেখা যাচ্ছে আই নো যে কি পরিমাণ স্টিভ গাড়িটা পুরো কাঁপতেছে, বাট স্টিভের তো বললাম অন্য মজাও আছে। সো কেউ যদি একটু কমফোর্টেড রাইড চান দেন বাই দ্য নর্মাল অ্যাকোয়া, কেউ যদি চান যে না আই ওয়ান্ট যে প্রিমিয়াম ইয়েটা আপনার যে লেদার অ্যান্ড এভরিথিং তার আর হচ্ছে স্টিফনেসটা, তাহলে গো ফর অ্যাকোয়া জিএস। আচ্ছা গাইজ, সো হাইব্রিড কেনার আপনাদেরকে একটা ধারণা দিই। ধরেন আপনারা যদি এটা 2014 মডেল, রাইট? সো অলরেডি 10 বছর পার হয়ে গেছে এই গাড়ির, মানে এই গাড়িটা ধরেন যদি 2014-তে বানানো হয়, 14 মডেল অবভিয়াসলি, সো বুঝতেছেন যে বানানোর পর থেকে 10 বছর পার হয়ে গেছে, গাড়ি ইউজ হোক আর না হোক 10 বছর পার হয়ে গেছে। এরপরে উই আর গেটিং 28-27 এরকম কেপিএল থাকতেছে, রাইট? এখন কথাটা হচ্ছে যে আপনার যদি কারো যদি বাজেট বেশি থাকে তাদের জন্য আমি বলতেছি যে আপনি যদি হাইব্রিড কনসিডার করেন, যেমন করোলা ক্রস কিন্তু অনেকে ব্র্যান্ড নিউই কিনতে চায় হাইব্রিড, আর অথবা হচ্ছে একদম ভেরি লো মাইলেজ, মানে 30-40 কিলোমিটারের মধ্যে, আর হচ্ছে আপনার মোটামুটি রিসেন্ট ইয়ার্সের মধ্যে, হ্যাঁ 5 বছরের মধ্যে। এখন তো 5 বছরের মধ্যে ছাড়া গাড়ি ইম্পোর্টও করা যায় না, সো এটা একটা ভালো জিনিস হয়েছে বাংলাদেশের জন্য। কিন্তু আবার যাদের বাজেট একটু কম তাদের জন্য আবার জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, হ্যাঁ। এখন হাইব্রিডে যেটা বলতেছি, নিলে অবশ্যই উইদিন 5 ইয়ার্স নেবেন। সেকেন্ড হ্যান্ড যদি নেন আপনি একটু মাথায় কনসিডারেশনটা রাখেন যে ইট মাইট নট গেট দ্য ফুয়েল এফিসিয়েন্সি ইউ আর হোপিং টু গেট, হ্যাঁ। বিকজ হচ্ছে বললাম এটা আপনার ব্যাটারি যদি আপনি ফালায়ও রাখেন, আপনি যদি একটা ফোন 10 বছর ফালায় রাখেন, দেখবেন যে ফোনের মানে ব্যাটারির ক্যাপাসিটি কমে গেছে, এফিসিয়েন্সি কমে গেছে। সো ফুয়েল মাইলেজ, এক কথা ফুয়েল মাইলেজ আপনি বেশি পাবেন না, হ্যাঁ। ভাই আপনি ডে টু ডে কিরকম কেপিএল পান? ঢাকায় মোটামুটি আমার 23-এর উপরে থাকে। 23-এর উপরে থাকে। সো গাইজ আপনি শুনতে পারতেছেন, অ্যান্ড ভাইয়ার বাসা হচ্ছে অ্যারাউন্ড বসুন্ধরা, রাইট? সো আপনি কি ওই যে 300 ফিট দিয়ে বের হন, রাইট? প্রতিবার? হ্যাঁ, আমি জেনারেলি 300 ফিট দিয়ে বের হন, আচ্ছা। সো হ্যাঁ, এখন কাহিনীটা হচ্ছে যে গাইজ আমি যখন কেপিএলের কথা বলতেছি একটা জিনিস আপনার মাথায় রাখবেন, আমি যে কেপিএলের কথা বলতেছি সেটা হচ্ছে একদম দি ম্যাক্সিমাম দ্যাট ইউ ক্যান গেট। আর একটা জিনিস হচ্ছে যে কোন রাস্তায় চালাচ্ছি। এখন আমি যদি এই 300 ফিট থেকে ডিওএইচএস পর্যন্ত যাই, পুরো রাস্তায় ফাঁকা। সো আমি সেখানে আমার বিআরভিতে ফ্রম ডিওএইচএস টু 300 ফিট ব্যাক টু ডিওএইচএস 1 লিটার তেলে গেছি, 24 কিলোমিটার, হ্যাঁ 24 কেপিএল পাইছি। সো এটা বুঝতে হবে যে রাস্তা কীরকম, আপনি কি টেনে চালাচ্ছেন নাকি স্লো চালাচ্ছেন। যেমন আপনি যদি 300 ফিটে আসেন, দেখবেন যে লেফট সাইডের লেনটা হচ্ছে আপনার 60 কিলোমিটারের লেন, তারপর হচ্ছে আপনার মাঝখানের লেনটা 80, তারপরেরটা হচ্ছে 80। সো যদি আপনি হাইব্রিড চালান অ্যান্ড ইউ ওয়ান্ট টু গেট দ্য মোস্ট ফুয়েল এফিসিয়েন্সি, তাহলে আমি বলবো যে 60 লেনে উঠে 60-এ চালান আস্তে ধীরে। হ্যাঁ, ইয়ো হোয়াটস হ্যাপেনিং। বাট আমরা আজকে 60-এ চালাবো না, বিকজ আমরা আজকে দেখতে যাচ্ছি যে গাড়িটা অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করে। গাড়ি কিন্তু ফ্ললেসলি, আমি কিন্তু জাস্ট অলমোস্ট 50% থ্রটল অ্যান্ড ইটস 70, হ্যাঁ। মানে এই গাড়ি নিয়ে যদি রোড ট্রিপ দেওয়া হয়, আমি আর এই যে আরেকজন আছে, সো 2 জন গাড়িতে, আর যদি কয়টা লাগিস নেন, ইঞ্জিনের উপর মোটেও স্ট্রেস পড়বে না। সো অনেকে ভাবে যে না একবার ইঞ্জিনের মোটেও পাওয়ার নাই, আপনার যদি 2 জন বা 3 জন 4 জন যান, 4 জন গেলে হ্যাঁ গাড়ি, আর যদি লাগেজ তো আসলে ভরার জায়গা নেই। সো আই ডোন্ট থিঙ্ক কেউ 4 জন নিয়ে এই গাড়ি। ওকে, দ্যাট ওয়াজ ওয়ে টু স্টিফ। এই সাসপেনশন আমার মানে চিন্তার বাইরে স্টিফ।
এই গাড়িগুলোর আমার একটা জিনিস হয়েছে কি যে আরপিএম গেজ দেয় নাই, হ্যাঁ, সো এই জন্য হচ্ছে ওই যে ওই ডিজিটাল ইয়েটা দেখে বোঝা লাগে যে আমি কি 1500-2000 আরপিএম ক্রস করতেছি নাকি না। এটা খুবই অ্যানোয়িং লাগে আমার কাছে। ভাই একটা অ্যাকোয়ার সাসপেনশনে এত স্টিফ মনে হতেছে আমি একটা র্যালি কার চালাইতেছি, র্যালি না মানে মানে অলমোস্ট ট্র্যাক বিল গাড়ি চালাইতেছি। গাইজ আপনি দেখবেন আমি কিন্তু যেমন 80-তে আসছি, রাইট, সো 80-তে যে অ্যাক্সিলারেটর ছেড়ে দিচ্ছি অ্যান্ড ও ইকোতে শিফট করতেছে না, সো দরকার নেই, জাস্ট সামনে চালাতে থাকবেন। হোয়াট উইল এন্ড আপ হ্যাপেনিং ইজ আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। বাই দ্য টাইম আমি আবার স্লো চালাবো সামনে, যে আমার ব্যাটারি ফুল চার্জ, তখন আমি ব্যাটারি স্পিডে আস্তে আস্তে যাইতে থাকবো, 30-40 কিলোমিটার পার আওয়ার মতো যাওয়া যায় ব্যাটারিতে। সো বাংলাদেশে অনেকেরই কোয়েশ্চেনটা থাকে যে আচ্ছা ব্যাটারিটা চার্জ কীভাবে হয় অ্যান্ড আবার ডিসচার্জ কীভাবে হয়। সো চার্জ আপনার দুইভাবে হয় ব্যাটারি। একটা হচ্ছে আপনি যখন ব্রেক করবেন তখন দেখবেন ওইখানে যেই গ্রাফটা এখনও চিভিতে চলে গেছে, সো এখন আমি হালকা ট্যাপ করে রাখলে 74, আস্তে আস্তে স্পিড কমবে, বাট মোটামুটি স্পিডে আমি যাইতেই থাকবো। অ্যান্ড দেখবেন 25 kpl না, দেখবেন যে কীরকম বেড়ে যায় এটা, বিকজ ব্যাটারি অলমোস্ট ফুল চার্জ। হ্যাঁ, ও ভাই গাড়িটা ভালো স্টিফ, একদিকে মজা পাচ্ছি, অন্যদিকে এই গাড়ি যদি আমার যাই না যে আমার মানে এরকম লাগতেছে না যে এটা এত স্টিফ যে আমার 5 ঘন্টা জার্নি করলে কোমর ভেঙে যাবে, বাট স্টিফ আছে, ভালো স্টিফ, বাট ওরকম স্টিফও লাগতেছে না। C26.8 যেটা বললাম। আর এরকম যখন ইনক্লাইন থাকবে তখন আপনি আসলে ব্যাটারি পাওয়ারে পুশ করতে যান না, আপনার ব্যাটারির উপর বেশি স্ট্রেস পড়বে। জাস্ট ফ্লোর ইট অ্যান্ড দেন গাড়ি নিজেকে মানে ইঞ্জিন অন করে টানবে অ্যান্ড দেন আপনি অ্যাক্সিলারেটর ছেড়ে দিলে দেন ইভি মোড অ্যান্ড দেন আপনি জাস্ট গ্লাইড করবেন। হ্যাঁ, না অ্যাকোয়া জিএস এর পর এখন আমার হন্ডা গ্রেস রিভিউ করা লাগবে, বিকজ ওইটার সাসপেনশন অনেক স্টিফ। ছাপড়ি ডিটেক্টেড। ভাই এগুলা যে কি করে এইসব পোলাপান। ওই যে আমি ব্রেক করতেছি অ্যান্ড ওই যে লেফটের নিচে হচ্ছে আপনার একটা চার্জের একটা গ্রাফ বেড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, যে অ্যাক্সেলেটারগুলো যেমন এইটা বাড়ে, ব্রেক করলে দেখবেন যে ওই বামের লেফটের নিচের জিনিসটা বেড়ে যাচ্ছে। অ্যান্ড ব্রেক কিন্তু প্রগ্রেসিভলি করবেন, মানে স্লোলি করবেন, যেন আপনার এই চার্জটা হইতে সময় পায়। আপনি যদি একদম ধূপ করে ব্রেক করেন তখন কিন্তু আসলে আপনার হাইড্রোলিক ব্রেকটা এনগেজ করে দেবে। ও গাইজ আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যত স্লোলি ব্রেক করবেন তত আপনার ব্রেক প্যাচ ক্ষয় কম হবে, কাজ গাড়িটা হচ্ছে তখন রিজেনারেটিভ ব্রেকিং ইউজ করতেছে, ওটা কিন্তু ব্রেক প্যাচ একদম ইউজ হয় না। ব্রেক প্যাডস ইউজ হয় হচ্ছে আপনার একদম লাস্টে, যে যখন গাড়ি একদম থামা লাগবে তখন আপনার ব্রেক প্যাডস ইউজ হয়। তাছাড়া কিন্তু হাইব্রিড গাড়িতে কখনোই ব্রেক প্যাডস টাচও করে না। সো এটা কিন্তু হাইব্রিড অনেক বড় একটা সুবিধা, মানে ব্রেক প্যাডস কেনাই লাগে না, 10 বছর পার হয়ে যায় তারপরে ব্রেক প্যাডস নিউ একদম। এই জায়গাটা মানে আর ঠিক হইলো না, এই রাইটে যাওয়ার গাড়িগুলো 5 লেন ধরে এইদিকে এসে দাঁড়ায় থাকবে। এটাতে দেখলাম যে হিটেড সিটস আসে। হ্যাঁ হ্যাঁ, সামনে দুটো হিট। অন করেন তো, রাইটেটা অন করেন তো দেখি। হ্যাঁ, কখনো অন করে? আমি শীতের সময় দিয়ে অন করছিলাম, বাট একটু টাইম লাগে গরম। হ্যাঁ, তা তো লাগবেই। বাট ভাই মানে চিন্তা করা যায়, একো জিএস 14 লাখ টাকার গাড়িতে হিটেড সিটস আছে সামনে দুইটাতে। ভাই এটা তো 40 লাখ টাকার গাড়িতেও নাই। সো এটা হচ্ছে ধরেন অনেক লম্বা জার্নি যখন করবেন তখন দেখবেন যে আপনার ব্যাক ব্যথা করবে, রাইট, তখন আপনি হিটেড সিটসটা অন করে দিলে পিছনের জায়গাটা গরম হয়ে যাবে। সো আপনার হচ্ছে মানে অনেক আরাম লাগবে। হ্যাঁ, আবার ঘুমায় যান না আরামের ঠেলায় গাড়ি চালাতে। দেন আর এক কাহিনি, এই যে ছাপড়ি ডিটেক্টেড। ভাইকে একটা জিনিস যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো কখনো লাগাবে না, কাজ ইন কেস অ্যাক্সিডেন্ট হইতেছে, হ্যাঁ, তখন যে আপনার এই এয়ার ব্যাগটা বের হবে তখন দেখা যাবে ওইটা উড়ে এসে আপনার মুখের মধ্যে লাগবে। হ্যাঁ হ্যাঁ, সো এইখানে কোনো কিছু রাখতে না, ইভেন যে এই জিনিসটা, রাইট, এখন রাখছেন এটা এক কোণা দিয়ে। ও ভাই অনেক বেশি স্টিফ সাসপেনশন।
এইটা মনে করেন একটা রাখছেন ইটস ফাইন, বাট ওই জায়গাটা একদমই না। ওইটা হচ্ছে আপনার এয়ার ব্যাগটা খোলার জন্য ওটা উপরে উঠে গ্লাসের সাথে লাগবে, দেন আপনার এয়ার ব্যাগটা খুলবে, আর ওইটার জন্য দেখা যাবে এয়ার ব্যাগই ডিপ্লয় হয় নাই। সো এই মানে গাড়িতে অনেকে দেখছে অনেক জিনিস, আমি বলি আপনার পিছনে কিছু জিনিস নড়তেছে ওই যে ট্রাঙ্ক স্পেসে, হ্যাঁ, সো ওই জিনিসটা ওভাবে না রেখে ইদার কিছু দিয়ে বেঁধে রাখেন যেন ওরকম ঝক্কর না করে, বিকজ গাড়িতে কিন্তু আর কোনো নয়েজ নেই, ওই পিছনের জিনিসটা খুবই ইরিটেটিং নয়েজ করতেছে। হ্যাঁ, সো তখন দেখবেন যে গাড়ি চালায় অনেক কমফোর্টেবল লাগতেছে। যে অনেক হচ্ছে যে মেটালের ওই যে কী বলে জিনিসপাতি রাখে, তারপর হচ্ছে বোতল রাখে, বোতল একটা দুইটা রাখেন ফাইন, বাট যখন ওই যে অনেকে আবার ওই যে এয়ার ফ্রেশনার স্প্রের বোতল রাখে ওই দরজার সাথে কন্টিনিউসলি কিছুক্ষণ টার্ন নিলেই বাড়ি খায়, টিং টিং নয়েজ করে, খুবই ইরিটেটিং। ইয়ের কথা যদি বলি, এই যে আপনার মানে উইন্ড নয়েজ যেটা খুব বেশি কিন্তু না, বিকজ মানে এর থেকেও একটা বেশি উইন্ড নয়েজের গাড়িতে আমি চালাইছি, সো সেই তুলনায় কিন্তু এটা বেশি না, বাট এটা রোড নয়েজটা বেশি, বিকজ ওই যে আপনার টায়ার প্রোফাইলটা অনেক চিকন, আর 17 ইঞ্চ বসাই দিছে এই গাড়িতে। সো এইখানে দুটো গর্ত আছে রাইট সাইডে, সো এই জন্য হচ্ছে রোড নয়েজটা একটু ক্রিপিং করবে, এটা স্বাভাবিক। বাট টায়ার যদি একটু ভালো মানের টায়ার লাগানো হয়, ফর এক্সাম্পল ব্রিজস্টোন বা ইয়োকোহামা বা হচ্ছে আপনার মিশেলিন, যদি ব্রিজস্টোন মিশেলিন অনেক বেশি দাম পড়ে যাবে, সো ইয়োকোহামা উড বি ফাইন, তখন হচ্ছে আপনার অবভিয়াসলি টায়ারের দাম অনেক বেশি পড়বে, বাট স্টিল টায়ার তো আপনার 10 বছর লাস্ট করতেছে একটা না। আর যদি চাইনিজ টায়ার কিনেন আপনার 2-3 বছরে একটা নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে, কিছু একটা হবে, দেন আবার কেনা লাগবে, সো আসলে লাভ হয় না চাইনিজ টায়ার কিনে। আপনি যে এত কমে ডিল পাইছেন, এটা অনেক ভালো একটা ডিল পাইছেন। 14 লাখ আমি দেখলাম ঢাকা মেট্রো যেগুলি সেগুলো এরকম দামেই 15 লাখের মধ্যে পাওয়া। আচ্ছা, এটা চট্টগ্রাম মেট্রো দেখে এটা আরো 1 লাখ কম ছিল। এটার ডিফারেন্সটা কি আপনার চট্টগ্রাম মেট্রো? এই যে এই রাস্তাটা কি পরিমাণ স্মুথ, এখন সাসপেনশনে চালায় মনে হচ্ছে যে একদম স্মুথ একটা রাস্তা আসছি, এতক্ষণ যে পরিমাণ, এখন কিন্তু কোনো রোড নয়েজ নাই। আর এটা তো মনে হয় চাইনিজ টায়ার, এটা কি টায়ারটার নাম জানি? নেমে দেখতে হবে, একটু নেমে দেখা লাগবে। ওই টায়ারটা তো ভালো না, তাহলে মেবি আমার টায়ার চেঞ্জ করলে হয়তো টায়ার চেঞ্জ করলে হবে, বাট যদি টাকার মানে আমি বলি যদি অনেক এক্সেস থাকে তাইলে করেন, বাট তাছাড়া দরকার নেই, কাজ বুঝ টায়ারের উপর অনেক এক্সপেন্স, পার টায়ার যখন 12-13 হাজার টাকা করে পরে, মানে 4 টায়ার চেঞ্জ করতে আপনার 50-60 ক্রস হয়ে যায়। আমি নিয়ে একবার নাভানাতে সার্ভিস করছিলাম, তো ওরা রিকমেন্ড করতেছিল যে গিয়ারের যে একটা ওয়েল আছে না, গিয়ার ওয়েল, হ্যাঁ ওইটা চেঞ্জ করতে, তো ওইটা চেঞ্জ করছিলেন? হ্যাঁ ওইটা আচ্ছা, করছি, সো ওইভাবে একটা খরচ গেছে। আমি হচ্ছে নাভানাতে কম্পারেটিভলি অনেক বেশি রাখে, মানে যদি আপনার ডিলারশিপ ওয়াইজ ওয়ার্কশপ হয়, যেমন ডিএইচএস মোটরস যেটা হন্ডা আনে, আর বা নাভানা যারা সেটা টয়োটা আনে, সো তখন অনেক ইয়ে পড়ে। সো এরকম ধরেন সেম টেকনোলজি, সেম গ্যারাজ, সেম ইয়ে আছে, মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ নামে একটা গ্যারাজ আছে, হ্যাঁ, সো সেইখানে হচ্ছে আপনার সেম, বাট ওদের এটা হচ্ছে ওরা খালি টয়োটা দেখে না বা খালি হন্ডা দেখে না, সব মডেলে দেখে, তো এই জন্য হচ্ছে ওদের প্রাইসটা একটু কমে আসে, যেহেতু এত কাস্টমার প্রাইস ওভারঅল একটু কমে আসে। কিন্তু এই যে রাস্তার পাশে চিপা চুপা এইগুলা থেকে ভুলেও করানো উচিত না, কাজ ওরা জানে না মোস্ট অফ দ্য টাইম নিজেরা কি করতেছে। সো এই যে ডেন্ট যেটা আছে এটা আমি ঠিক করতে গেছিলাম, তো ওরা বললো 15,000, আমি বুঝতেছিলাম যে আমি বাইরে অন্য কোথাও করতে পারলে হয়তো আর একটু কমে। ডেন্ট আর পেইন্ট সহ না খালি ডেন্ট? পেইন্ট সহ আর কি। নাভানা বলছে 15? আচ্ছা, ডেন্ট পেইন্টে মোটামুটি ভালো খরচ যায় আর কি, বুঝছে, কিন্তু একটু বেশি বলছে, আপনার তো খুব একটা কিছু হয় নাই। সো ওরা বলছে পুরোটাই খুলে একই রকমই, পুরোটা খুলেই করতে হবে, কম রাখতে পারতেছে। বুঝতে পারছি। এখন আমি যদি ভাইয়া পেইন্টের কথা বলি, তাহলে পেইন্ট এই দেখেন 2টা বাস পুরো রাস্তাটা ব্লক করে দিল। পেইন্টের কথা যদি বলি, সেটা হচ্ছে যে আপনার এই পেইন্ট ভালো জায়গা থেকে করাইলে যদি মানে যদি খারাপও হয়, জিনিসটা হচ্ছে আসলে দে ট্রাইড, কিন্তু পেইন্টের কোয়ালিটি আমি বলি ফ্যাক্টরি ফিনিশ থেকে যে পেইন্টটা আসে ওইটা আপনি জীবনেও পারবেন না, ওইটা জীবনে পসিবল না। সো কারণ ওটা পুরো রোবট দিয়ে করানো হয়, তারপরে পুরো একটা কেমিক্যালের মধ্যে পুরো চেসিসটা চুবায়, সো এই জিনিসটা জীবনও হইতেছে না। হ্যাঁ, সো ইনস্টেড অফ রিপেইন্টিং, অনেকে ভাবে যে রিপেইন্ট করাবো গাড়ি, রিপেইন্ট করানোর থেকে আপনি কোনো একটা ডিটেলার কাছে যান, আপনি আমরা নক দিলে আমি ডিটেলার বলে দেবো, ডিটেলাররা হচ্ছে গাড়িটা পুরো পলিশ করে একদম নতুন, মানে ইটস নট যেটা বাংলা পলিশ বলে ওই পলিশ না, এটাকে পেইন্ট কারেকশন বলে। তারপর হচ্ছে না, ডেন্টিং এর কাজ ওনারা করবে না, ওনারা হচ্ছে জাস্ট পেইন্টের উপরে ফিনিশিং কাজ ওনারা করবে, ঠিক আছে। সো ডেন্টিং এর কাজ যারা ডেন্ট করে তারা ডেন্ট করে। এটা একটু আপনি আপনার ভিডিওতে বলবেন কিনা যে মানে এই টাইপের ইস্যু করতে পড়ে মানুষে, কিন্তু
যে পেইন্টিং গুলা অনেক স্ক্র্যাচ পড়ে, প্লাস এটা কি আপনার ওই যে আরেকটা কি জানি করে এটা তুলি দিয়ে, না তুলি না, এটা ওই ভিনাইলটা এরকম এগুলা দিয়ে কি রিকভার করা যায় কিনা? আচ্ছা, পেইন্টের জিনিসটা হচ্ছে গাড়ির কিছু পেইন্টের ছোট ছোট পেইন্ট বা হচ্ছে আপনার কালার কোড ম্যাচ করে আপনার পেইন্ট পেন পাওয়া যায়। তো এখন কাহিনীটা হচ্ছে আমি কখনো জিনিসটা করতে পারবো না, করলেও জিনিসটা ঠিক হবে না। যদি একটা জায়গাতে ঘষাকে পেইন্ট উঠে যায়, মেটাল দেখা যাচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার করতে হবে, কারণ একবার যদি জং ধরা শুরু করে, ওইটা যতখানি জং ধরছে অনেকখানি কেটে ফেলা দেওয়া লাগবে। কারণ জং কিন্তু আপনার ভাইরাসের মতো পুরো স্প্রেড করে আপনার গাড়ি খেয়ে ফেলবে একটা সময়। 5-10 বছরের মধ্যে আপনার গাড়ি ধ্বংস করে ফেলো। যেখানে আপনার চেসিস যদি ঠিক থাকে, আপনার মানে অন্য কিছু চেঞ্জ করলে আপনার গাড়ি চলতেছে, মানে ফ্রেম ঠিক আছে। সো যেটা হচ্ছে যে ওই পেনগুলো যদি আপনি ডিটেলারকে বলেন, তাহলে কিছু ডিটেলাররা হচ্ছে আপনার জাস্ট ওই পেন দিয়ে কালার করে দেন ওরা উপরে আবার পলিশ মানে করে দিবে, দেন হচ্ছে আপনার ওটা পুরো বোঝাই যাবে না যে ওইটা সেম আছে। হ্যাঁ, ভিনাইলটা কি বাংলাদেশে লিগ্যাল? যে ভিনাইল র‍্যাপ যেটা, র‍্যাপের কাহিনীটা হচ্ছে র‍্যাপ দেখতে অনেক সুন্দর লাগে, আমিও এগ্রি করি, বাট র‍্যাপের একটা ইস্যু হচ্ছে র‍্যাপ আপনার প্রত্যেক 2-3 বছর পর চেঞ্জ করতে হয়। কারণ আপনি যদি চেঞ্জ না করেন, আপনাকে আমি গাইজ যারা আছেন, আমি আপনাকে একটা এক্সাম্পল বলি। এই ফোনের পিছে যে আমরা স্টিকার লাগাই, রাইট, স্টিকার বা হচ্ছে যে হাইড্রোজেল বলে অনেকে, সো ওই ফিল্মটা যদি লাগায় আপনি 1.5 বছরও রেখে দেন, পরে যখন আপনি উঠাবেন দেখবেন একদম চিপকে গেছে, উঠতেই চাচ্ছে না। সো জিনিসটা হচ্ছে পেইন্টের উপরে কিন্তু একটা ক্লিয়ার কোট আছে, সেই ক্লিয়ার কোটের উপরে হচ্ছে ভাইনাল র্যাপটা বসে। হ্যাঁ, সো ওই র্যাপটার কারণেও কিন্তু আপনার ওই ক্লিয়ার কোটের সাথে একদম বন্ড হইতে যে দেন হচ্ছে আপনি যদি কখনো উঠাইতে চান, খুবই বাজে অবস্থা, মানে আপনার পেন শুদ্ধ উঠে পড়বে, এরকম অবস্থা হয় মাঝে মাঝে। গাইজ ইউ ক্যান সি ইট R17 45 সাইডওয়াল 215 টায়ার্স। সো গাড়ির কিন্তু আপনার চাকা থেকে খুবই কম, আর এটা কিন্তু লো প্রোফাইল টায়ার্স অলমোস্ট। সো কেউ যদি এরকম রিমস দিয়ে যদি কেউ রাস্তায় মানে ভালো গর্তে ফেলান, রিমস কিন্তু বেঁকে যাওয়ার চান্স আছে। সো গর্ত থাকলে একটু আস্তে চালাতে হবে। অ্যান্ড এটা জিটেক্সের টায়ার, অ্যান্ড পিছেরটা দেখি সেম জিটেক্সের টায়ার। সো আমি বলবো যে টায়ারের অবস্থা তো নাই, একদম এই সাইড পুরো নাই হয়ে গেছে। সো আমি বলবো যে ওইটা হ্যাঁ, সো আমি বলবো যে টায়ার চেঞ্জ যদি করা হয় ইটস গুড, তাহলে হচ্ছে আপনার ভালো একটা টায়ার লাগাইলে দেন আপনার মানে পারফরমেন্সটা বেটার পাবেন। হ্যাঁ, সো সাইড ওয়াল যখন ক্ষয়ে যায় তার মানে হচ্ছে আপনার আন্ডার ইনফ্লেটেড, মানে চাকায় হাওয়া কম আছে। আর যখন মাঝখানেটা বেশি খেয়ে যাবে তার মানে হচ্ছে চাকায় হাওয়া বেশি আছে। ঠিক আছে, অনেক বেশি আছে, 44.5 জীবনও থাকার কথা না। দেখি ভাইয়া, রোড নয়েজ তো এমনি বেশি আসে নাই। এইখানে লেখা আছে 2.3 বার 2.3 বার দুইটাই। লাগাই দেন তো, লাগাই দেন, আমি দেখি 2.3 বার কত আসে লেখা। বার টু PSI 2.3 33 PSI। ইটস ইনসেনলি হাই। বুঝছেন ভাইয়া, আমি আমার ভিডিও কেন বানায় মানুষে বলে যে মানে এরকম একটা জিনিস কেন দরকার, এইটা 44 মানে ইটস নিয়ার এক্সপ্লোড করবে এরকম একটা অবস্থা। আর স্টিফ লাগতেছিল অনেক বেশি, এত প্রেশার থাকলে তো গাড়ি বেশি স্টিফ লাগবে, বুঝছেন। ও মাই গড, এটা নর্মাল, এটা অনেক লো, এটা লো প্রোফাইল টায়ার, মানে সাইড প্রোফাইলটা চিকন, এটাকে লো প্রোফাইল বলে। যদি মোটা হইতো তখন দেখে আপনার মনে হইতো না যে এটা ভাই ইটস ওয়ে টু মাচ। আর 33 বলছে তো, আমি 34 রেখে দিই, কাজ এখন তো চাকা গরম আছে। সো গরম থাকলে আমরা বাতাসটা বাড়বে, যখন ঠান্ডা হবে আজ থেকে একটু কমে যাবে, বাট এত কমবে না। আরো কমন লাগবে। মানে 2 PSI বাড়াইলে কমাইলেও গাড়ির ফিল চেঞ্জ হয়ে যায় পুরো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো অনেক বেশি ছিল। হ্যাঁ, সো এখানে আপনার 44 PSI ছিল 3টা চাকায়, যেখানে 33 থাকার কথা। আর হচ্ছে আপনার খালি একটা চাকায় হচ্ছে 34 PSI ছিল। এটা তাও
খাওয়া গিয়ে হয়তো এই অবস্থায় আসছে আর কি। এখন ভালোই সফট লাগার কথা। হ্যাঁ এই যে দেখছেন দেখছেন, ও মাই গড, গাড়িটা কি পরিমাণ সফট হয়ে গেছে। মানে সাসপেনশন স্টিফ থাক, বাট চাকার তো একটা সফটনেস আছে, ওইটা এতক্ষণ ছিলই না, পুরা এক্সিস্ট করতো না। মানে না, এর খুবই ডেঞ্জারাস। হ্যাঁ আমি রিভিউ করার শুরুতে বলতে চাইছিলাম যে আচ্ছা একটু চেঞ্জ করে দেখি, তারপর ভাবলাম যে আচ্ছা নেমে দেখি, তারপর দেখি যে চাকার মানে আনইভেন ওয়্যার, সাইড ওয়ালটা বেশি ওয়্যার, আবার মাঝখানে কম ওয়্যার। হ্যাঁ এই দেখেন আমি জোরে ফেলাই হালকা একটু বাউন্স করে, বাট তখন বেশি স্টিফ ছিল। তো তারপরে যে মেপে দেখলাম উল্টা পাল্টা ইয়ে। নো ওয়ে, নো ওয়ে, এতখানি জায়গা লাগতেছে, নো ওয়ে। আমি হচ্ছে নিউ ড্রাইভার, আমার এইগুলি অনেক প্রবলেম। এত ছোট গাড়ি যদি এত, কারণ হচ্ছে কি ওদের কথা হলো এই ছোট গাড়ি এর ঘুরতে আবার ব্যাগ দিতে হচ্ছে, এর ঘুরতে ব্যাগ দিতে হচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, না না, এটা অনেক বেশি লাগতেছে। মানে ওরা খুব বিরক্ত হয় যে এক ওয়ে গাড়ি ও ঘুরতে এভাবে ঘুরতেছে কেন, ওরা বলে যে আমি হয়তো ইচ্ছা করেই বেশি ইয়া করে ঘুরাইতেছি। আরেকটা জিনিস আছে ভাইয়া, সেটা হচ্ছে আপনি গুগলে দেখে নিন যে এটার যে টায়ার প্রোফাইলটা আছে না, এইটার টায়ারটা কি আসলে 215 কিনা, কাজ 215 কিন্তু এই টায়ার গুলো হয়, বুঝছেন? 215 হচ্ছে আপনার মানে উইডথটা, প্রথম যে নাম্বারটা থাকে। ওই জিনিসটা দেখছি, ওই জন্যই জানি যে এটা আসলে ইয়া থেকে আসছে, জিএস এর এই প্রোফাইলটা এটাই। তাইলে আপনার এটা জিএস এর আপনার মানে টার্নওভারটা অনেক বেশি। এটা ওই অভি কানভির একজন আছে না, হ্যাঁ হ্যাঁ, ও রিভিউ করে এটা বলছে যে গাড়ির এটা টার্ন রেডিয়াস অনেক বাজে। এটা আমি কেনার আগে তখন ওর ভিডিও দেখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, না বাট তাছাড়া গাড়ি ভালো। আর ভাই এখন চাই যে গর্ততে ফালাই, আমি চালাই ভাই গাড়ির পুরো ফিল চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এগুলো অনেক বাম্প করতো, আমি মানে আমি চালাই তো আমি বুঝতেছি অনেক ডিফারেন্স হয়ে গেছে, অনেক ডিফারেন্স হয়েছে ভাই। আমি এই যে কিছুক্ষণ আমি বলি কি রে ভাই, গাড়ি চালা মনে দিছি আমি ট্র্যাক কার চালাইতেছি, যে এত স্টিফ। আচ্ছা আচ্ছা, 10 PSI বেশি ভাই রে ভাই। আপনার চাকা ফাটে নাই? সেটাই, পিছনের চাকার অবস্থা খুবই খারাপ, আমি জাস্ট চেঞ্জ করবো এখন, লাকিলি বেঁচে গেছি, নাহলে তো এটাতে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতো। So guys, that will be all for today and we will see you in the next one.